আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলল ছাত্র শিবির। গাজীপুরে শেখ পরিবারের 4 বাগান বাড়ি, কি হতো, কারা যেত, রহস্য কি? সুন্দরবনে নতুন প্রকল্প শুরু করতে চলেছে মমতা সরকার। এবার বিস্তারিত। জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ইসলামী ছাত্র শিবির। শিবির বলেছে, বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে ছাত্রদল অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের উপর হামলা করে দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একথা বলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাম্প্রতিক ঘটনায় ছাত্র শিবিরকে সম্পৃক্ত করে ছাত্রদল মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে দাবি করেন শিবির সভাপতি। তিনি বলেন, স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশেও ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। শুধু তাই নয়, কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা শিবির ধৈরা জবাই কর, এই স্লোগান দেয়া হয়। এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে শুনতাম, কিন্তু ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয় অভিযোগ করে শিবির সভাপতি বলেন, কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয়। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাস হয়ে গেলেও এখনও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, খুলনা জেলার বাটিয়াঘাট উপজেলার জলমা ইউনিয়ন, শেরপুর জেলার ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীসহ 3টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। এ সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাকালীন সভাপতি কারাবন্দী জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেন জাহিদুল ইসলাম। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা সাজ্জাদুর রহমান আল্লাহ ও রাসূলকে নিয়ে চরম অবমাননাকর ও ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে অভিযোগ করে জাহিদুল ইসলাম বলেন, তিনি রাখাল রাহার গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। কুয়েটের ঘটনায় শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও ছাত্র শিবিরকে দায়ী করে গণমাধ্যমে প্রতিবেদনের সমালোচনা করেন শিবির সভাপতি। সিলেটের এমসি কলেজে সাম্প্রতিক একটি ঘটনাতেও কতিপয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে বলে তিনি দাবি করেন। এই সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ, মোহাম্মদ আবু সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। গাজীপুরে 4টি বাগান বাড়ির সন্ধান মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে। বিগত সরকারের আমলে কেনা এসব বাগান বাড়ি ব্যবহৃত হয় অবসর কাটানোর জন্য। আওয়ামী লীগ সরকার পতনের পর 4টি বাগান বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়, আগুন দেয়, করে লুটপাটও। তাই এখন আগের মতো সেই জৌলস নেই সেসব বাগান বাড়ির। জানা গেছে, এসব বাগান বাড়িতে বিভিন্ন সময় শেখ পরিবারের সদস্যরা আসতেন। যে তালিকায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার ছেলে ববি, মেয়ে টিউলিপও ছিলেন। এসব বাগান বাড়িতে হতো বিচার সালিশও। সরকারি গাড়িতে কেউ আসলে বাগান বাড়িগুলো ঘিরে ফেলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে ঢুকতো সে সম্পর্কে জানতো না স্থানীয়রা, শুধু জানতো স্থানীয়দের কোনোদিন সৌভাগ্য হয়নি এসব বাগান বাড়িতে ঢোকার। তবে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর কৌতূহলবশত অনেকেই বাগান বাড়িগুলোতে যান। স্থানীয় ভূমি অফিস সূত্র জানা গেছে, এসব বাগান বাড়ি শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও তার দেবর তারিক আহমেদ সিদ্দিক ও রফিক আহমেদ সিদ্দিকের। জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক ডিসি নাফিসা আরেফিন বলেন, জমির বিষয়টি কেবলই আলোচনায় এসেছে, এখন ইজতেমা নিয়ে ব্যস্ত, তাই ইজতেমার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী জুনে। নভেম্বর পর্যন্ত 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে।
রবিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত। নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার উল্লেখ করে বলেন, নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক বাড়ানো দরকার। কৌশলগত অংশীদারি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী। এ সময় দুই দেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে তিনি উল্লেখ করেন। নোনা পানির সুন্দরবন এলাকায় বৃষ্টির পানি ধরে রেখে নতুন প্রকল্প শুরু করতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করে সেই প্রকল্পের বরাদ্দ পেতে বিশ্ব ব্যাংকের কাছ থেকেও সবুজ সংকেত পেয়ে গিয়েছে রাজ্য সচিবালয়। এবার সেই প্রকল্প বাস্তবায়ন করতে কেন্দ্রীয় সরকারের অনুমতির জন্য আবেদন জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াটার ইউজার্স কমিটি নামে দিয়ে প্রকল্পটি চালু করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পানি সম্পদ উন্নয়ন দপ্তরকে। দপ্তরের শীর্ষ কর্মকর্তারা ওই কমিটিকে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন। নেদারল্যান্ডসের একটি বিশেষজ্ঞ সংস্থা এই কাজে সহায়তা করবে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার অধীনে থাকা সুন্দরবনের 11টি ব্লকের মধ্যে 39টি দ্বীপকে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্প শুরুর আগে পানি সম্পদ উন্নয়ন দপ্তর সুন্দরবনের ওই ব্লকগুলোকে চিহ্নিত করে মজে যাওয়া খালগুলো পুনরুজ্জীবিত করছে। বৃষ্টির পানি ওই খালগুলোতে ধরে রেখে কৃষিকাজ সহ আরও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের কাজ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই কাজে মোট খরচ হবে 4100 কোটি রুপি। বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্পের কাজ করবে রাজ্য সরকার। সেখানে রাজ্য সরকার খরচ করবে 30% অর্থ, বাকি 70% দেবে বিশ্ব ব্যাংক। পানি সম্পদ উন্নয়ন দপ্তর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, এই কাজের জন্য রাজ্য সরকারের খরচ হতে পারে 1230 কোটি রুপি। আপাতত সুন্দরবনের ব্লকগুলোতে এই প্রকল্পের কাজ শুরু করতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন চাওয়া হয়েছে। তারা অনুমতি দিলেই এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। সুন্দরবনে প্রান্তিক জেলাগুলোতে ওই 39টি দ্বীপে মানুষ যাতে সুলভে সুপেয় পানি পেতে পারে সেই ভাবনাও অন্তর্ভুক্ত হয়েছে নতুন এই প্রকল্পে। এছাড়া ধরে রাখা মিষ্টি পানিতে কৃষিকাজের পাশাপাশি মৎস্য চাষ, হর্টিকালচার উন্নয়নের কাজ হবে। এই প্রকল্পের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য রক্ষা করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই প্রকল্পের অধীনে সুযোগ সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের নাম সরকারিভাবে নথিভুক্ত করতে হবে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের মধ্যপ্রদেশের ভোপালে পানি নিয়ে যে জাতীয় স্তরের সম্মেলন হয়েছিল তাতে রাজ্য সরকারের এই প্রকল্পের কথা তুলে ধরেছিল পানি সম্পদ উন্নয়ন দপ্তর। সেখানেও রাজ্য সরকারের এই ভাবনাকে প্রশংসা করেছিলেন জাতীয় সম্মেলনের আয়োজকরা। এর পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে সুন্দরবন উন্নয়নে আরও একটি বড় প্রকল্প রাজ্য সরকার চালু করতে চলেছে বলেই রাজ্য সচিবালয় সূত্র জানিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।